রেজাল্টের সংস্কার করতেছে, শিক্ষা ব্যবস্থার সংস্কার না করে। আমাদের উপদেষ্টারা অবশ্যই সচেতন হওয়ার কথা ছিল। ওরা কেন এমন অসচেতনমূলক কাজকর্ম কিভাবে করে ওরা? আমাদের আন্দোলন থেকে তারা সুযোগ নিতে পারছে, এটার সবচেয়ে বড় দায় হচ্ছে ইন্টারিমের। তারা কেন কঠোরভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই? আমাদের দাবি হচ্ছে আধুনিক বিমান ক্রয় করতে হবে, দেশের লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে, 64 জেলায় বার্ন ইউনিট তৈরি করতে হবে, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা এবং প্রয়োজনীয় ল্যাব প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাবাহিনীকে উন্নত করতে হবে, দেশের সামরিক, আধা সামরিক, বেসামরিক বাহিনীগুলোতে দক্ষ সদস্য নিয়োগ দিতে হবে এবং তাদের মধ্যে দেশপন্থী মনোভাব থাকতে হবে। স্থগিত হওয়া পরীক্ষা একই দিনে নেওয়া পরীক্ষার্থীদের উপর প্রেশার ক্রিয়েট করে, তাই আমরা চাই যে পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়া হোক। সচিবালয়ের ভিতরে যৌথ বাহিনীর সাথে সচিবালয়ের স্টাফরা ছাত্রদের হামলা করেছে, এর জবাবদিহিতা করতে হবে। দেশের সর্বস্তর থেকে আওয়ামী লীগের দোসরদের শনাক্ত করে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। আহত শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিবে তা বিবেচনা করে স্থগিত হওয়া পরীক্ষাগুলো এবং নেক্সট পরীক্ষাগুলো নিতে আমরা দাবি জানাচ্ছি। আপনারা এই যে বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এইসব ব্যাপার বললেন, কিন্তু কালকে তো আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুযোগ আপনারাই করে দিলেন। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগ পুনর্বাসন করার সুযোগ আমরা কখনো দিতে চাই না। দেশের জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থাকবে। তারা তাদের মতো তাদের একা ক্ষুদ্র বিচ্ছিন্নভাবে তারা ওইখানে যায় এবং তারা পরবর্তীতে বাকি সব যা হয়েছে আপনারা দেখেছেন। আমাদের আন্দোলন থেকে তারা সুযোগ নিতে পারছে, এটার সবচেয়ে বড় দায় হচ্ছে ইন্টারিমের। তারা কেন কঠোরভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করাই হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করাই হয়নি, আর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তো এই দায় অন্তর্বর্তী সরকারের এবং প্রধান উপদেষ্টা, পুরো সরকার বিভাগকে আমি এটা দায় দিতে চাই। কারণ তারা যদি কঠোরভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো তাহলে কালকের এই ঘটনা সচিবালয়ের মধ্যে কখনোই ঘটতো না। আপনি একটা প্রশ্ন উত্তর দিবেন। কালকে আপনাদের সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনী বেশ কয়েক দফা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। আপনারা দাবি নিয়ে যেতেই পারেন, সেখানে আলোচনায় বসা যৌক্তিক, কিন্তু আপনারা তাদের আলোচনায় বসার যে প্রস্তাব সেটা একদমই প্রত্যাখ্যান করে সেখানে হইচই করলেন, শৃঙ্খল আপনাদের অনেকেই করছেন, সবাই না। তারপর আপনাদের সঙ্গে হামলার ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনাদের উপর দায় থাকে না? না, সেক্ষেত্রে আমাদের উপর দায় অবশ্যই থাকে, কিন্তু এটার সবচেয়ে বেশি দায় নেবে হচ্ছে উত্তেজিত ব্যাচরা। আমরা জাস্ট এখানে বিবৃতি দিতে আসছি। কালকের ঘটনা কি হয়েছে আমরা সেইটা শুধু মিডিয়ার সামনে জানাইতে আসছি। আমাদের সাথে কালকে যা হয়েছে তার কোনো কিছুই সঠিকভাবে মিডিয়াতে আসে নাই। তার উপরে বিভিন্ন নিউজ পত্রিকা ভুয়া নিউজ ছড়াইছে। কেউ বলতেছে আমরা এসএসসি পরীক্ষার্থী অটোপাসের দাবিতে গেছি, কেউ বলতেছে আমরা এইচএসসি পরীক্ষা অটোপাস চাইতেছি, এই জন্য আমরা সেখানে গেছি। তারা জানেই না সঠিক বিষয় কি, তারা এই ভুয়া নিউজ পাবলিশ করতেছে। আমরা শুধু চাইতেছি আমরা কালকে কেন গেছিলাম, কালকে সঠিক কি হয়েছে সেই তথ্যগুলো সবার সামনে তুলে ধরতাম। এইচএসসি পরীক্ষার্থী 2025, আমাদের পরীক্ষা 22 তারিখ ছিল। 21 তারিখ মাইলস্টোনে এমন ভয়াবহ দুর্ঘটনার পরে আমরা কেউ আর পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা আমাদের ছিল না। এমনকি রাষ্ট্রীয়ভাবে 22শে জুলাইকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে যেই জায়গায় রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে সেই জায়গায় পরীক্ষা কিভাবে নেয়? তারপরও আমরা শিক্ষার্থী, আমাদের অবশ্যই একটা পূর্ব প্রস্তুতি আছে। রাত 3টা বাজে তারা, তাও মাহফুজুল আলম প্রফেশনালভাবে না, কোনো ওই জাস্ট ফেসবুকে পোস্ট করছে যে পরীক্ষা স্থগিত। রাত 3টা পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থী কি জেগে থাকে? আমি যখন পরের দিন বের হয়েছি আমরা রাস্তায়, মানে শান্তিপূর্ণ একটা আন্দোলনের জন্য বা আমরা আমাদের দাবি জানানোর জন্য, তখন অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে গেছে, ওইখান থেকে ঘুরে ঘুরে আসছে। এই সিচুয়েশনটা কেন তৈরি হইল? আমাদের উপদেষ্টারা, শিক্ষা উপদেষ্টারা অবশ্যই সচেতন হওয়ার কথা ছিল। ওরা কেন এমন অসচেতনমূলক কাজকর্ম কিভাবে করে ওরা? এটা হচ্ছে কথা। তারপরে এই পর্যন্ত ওরা রেজাল্টের সংস্কার করতেছে, শিক্ষা ব্যবস্থার সংস্কার না করে। একটা বোর্ডের চেয়ারম্যান দেখলাম বলতেছে যে তোমরা কোচিং নিয়ে দৌড়াদৌড়ি করো, তোমরা স্কুলে পড়ায় মনোযোগী না, পরীক্ষা শুরু হলে তোমরা কাহিনী শুরু করো। ক্লাসের টিচাররা যদি ভালোভাবে পড়ায় তাহলে তো অবশ্যই আমাদের কোচিংয়ে দৌড়াইতে হয় না। একটা 40 মিনিট 45 মিনিট ক্লাসে টিচাররা কি পড়ায় যে আমাদের আবার কোচিংয়ে দৌড়াইতে হয়? আমরা গিয়েছিলাম শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য, আর এখন আবার শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিছে যে 22 আর 24 তারিখের পরীক্ষা একই দিনে হবে। সেটা আমরা একটু জানাতে চাইতেছি। আমাদের এই নিয়ে কোনো কিছু বলার নাই, অবশ্যই এটা তাদের বিবেচনার বিষয়, তাদের বিবেচনার উপরে রাখতে চাইতেছি আমরা এটা। আমাদের সাথে অনেক স্টুডেন্টরা আহত, আমার ফ্রেন্ড এখনও ঢাকা মেডিকেলে ভর্তি, তারা যেন পরীক্ষা দিতে পারে এই বিষয়টা তারা যেন একটু। গাড়ি ভাঙচুর আমরা করিনি বা আমাদের সাথে কেউ করেনি, আমাদের সাথে যে বহিরাগত মিশেছে তারা করেছে। কারা ছিল বহিরাগত?
ছাত্রলীগ ছিল, তা অবশ্যই নিউজে প্রকাশিত হয়েছে যে আমাদের সাথে অনেক ছাত্রলীগ মিশেছে যারা এইভাবে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করছে। অবশ্যই আমরা এমন কিছু করিনি। না, আমরা কি যখন লাঠিচার্জ শুরু হয়েছে তখন সবার উপরেই শুরু হয়েছে, ছেলে মেয়ে দেখে নাই। বহিরাগতরা যেহেতু বলছেন যে ভিতরে ঢুকছে, তাহলে আহত হইলো ভিতর থেকে, তাইলে আপনারা বাইরে থেকে কিভাবে? ওই যে ওদের কারা ছিল বহিরাগত? ছাত্রলীগ ছিল, তা অবশ্যই নিউজে প্রকাশিত হয়েছে যে আমাদের সাথে অনেক ছাত্রলীগ মিশেছে যারা এইভাবে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করছে। আরও অনেককেই ধরা হয়েছে এমন যারা ছাত্রলীগ বা শিবির ছিল। এখন তাদের কাহিনী তো আর আমরা বলতে পারবো না, তারা আমাদের সাথে মিশে এই ধরনের কার্যকলাপ করছে। কিন্তু আমরা তো সন্ত্রাসী ছিলাম না, বা আমরা সেইখানে সন্ত্রাসীর ফলাইতেও যাই নাই। আমরা গেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে।